মৌলানার নাম যেখানে, সেখানে কিন্তু ভারতের সুভাষচন্দ্র নাই, শরৎচন্দ্র নাই, শেখ সাহেব তো সেখানে নস্যি, একটা ছোট একটা পুতুল মাত্র। যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, শেখ মুজিব নাসির কি বললো যে চুনোপুটি ছিল। এখন চুনোপুটি আমি তাও বলবো না, হি ওয়াজ নোহোয়্যার। প্রিয় দর্শক, বাংলাদেশকে যদি একটি বাহনের সাথে তুলনা করা হয় তাহলে সেই বাহনের ইঞ্জিন হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু বাংলাদেশ নামক সেই বাহনটি আজ লাইনচ্যুত হয়ে পড়েছে, কারণ এই মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের সবাইকে খলনায়ক বানিয়ে শুধুমাত্র একজনকে নায়ক বানাবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে ইতিহাস সবখানে আজ শুধুমাত্র শেখ মুজিবময় এক বন্দনা গাওয়া হচ্ছে। কিন্তু এই মুক্তিযুদ্ধে শুধুমাত্র শেখ মুজিব একাই কি অবদান রেখেছেন? সবার আগে যদি কারোর কথা বলতে হয় তাহলে অবশ্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু সেই আলোচনা আজ সবখানেই অনুপস্থিত। যে কারণে আমরা এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব, এবং আমার সাথে উপস্থিত আছেন জনাব আলী ইমাম এবং মঈনুদ্দিন নাসের, যারা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশনের একজন প্রেসিডেন্ট এবং অন্যজন সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছেন। কাকে থুয়ে কার কাছে যাব সেটা জানি না, তবে যেহেতু আজকে আমরা মাওলানা ভাসানীকে নিয়ে কথা বলবো, তো মাওলানা ভাসানী ফাউন্ডেশনের যেহেতু প্রেসিডেন্ট জনাব মুক্তিযোদ্ধা আলী ইমাম, আমরা প্রথমে তার কাছে যাচ্ছি। আলী ইমাম, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে আপনার কাছে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা এখন যেটা দেখছি যে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে ইতিহাস সবখানেই আজকে শুধুমাত্র মনে হচ্ছে একটি ব্যক্তিকে নিয়ে খুব বেশি আলোচনা চলছে, কিন্তু সেখানে মাওলানা ভাসানী কোথায়? থ্যাংক ইউ। আমাদের খ্যাতনামা সাংবাদিক বহির্বিশ্বের জনাব ইলিয়াস হোসেন সাহেব, মাওলানা ভাসানী কোথায়? এখন যদি বলি যে হিরিয়ালন নির্বাচন উত্তর বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমার ফলাফল ছিনতাই হয়েছে বা চুরি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশকে স্বাধীন করার ব্যাপারে বাংলাদেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে যতগুলো নেতা আছে তার মধ্যে মাওলানা ভাসানী হচ্ছেন একজন, যিনি যুদ্ধকে ত্বরান্বিত করেছেন, স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করার জন্য রাজনৈতিক কর্মসূচি একের পর এক দিয়েছেন এবং সেটা সুষ্ঠুভাবে পালন করেছেন। এবং তা করতে গিয়ে প্রথম পর্যায়ে আইয়ুবের পতন, পরবর্তীতে ইয়াহিয়া আসার পরে ইয়াহিয়ার সাথে শেখ মুজিবের কথা, ভুট্টো আসে, নৌবিহারে যায়, অনেক ঘটনা। কিন্তু মাওলানা ভাসানী তিনি দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন এবং স্বাধীনতা চেয়েছেন। সেসব বিষয়ে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি স্বাধীনতা উত্তরকালে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে 52 বছর পরে, সেটা হচ্ছে যে মাওলানা ভাসানী যে স্বাধীনতার প্রবক্তা ছিলেন, তিনি যে স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা ছিলেন এবং সর্বদলীয় যে স্বাধীনতার সংগ্রামের যে একটা কমিটি ছিল সেই কমিটিরও উনি চেয়ারম্যান ছিলেন। সেই মাওলানা ভাসানী আজকে ইতিহাস থেকে তাকে মুছে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তার সেই স্বাধীনতার নেতৃত্ব ছিনতাই করার একটা অপচেষ্টা, শুধু অপচেষ্টা বলবো না, স্বাধীনতার সময় যিনি কারাবন্দী ছিলেন স্বেচ্ছায়, তাকে আজকে স্বাধীনতার নেতা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য গত 14 বছর যাবৎ আওয়ামী লীগ চেষ্টা করছে শেখ মুজিবকে স্বাধীনতার নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আমি বলবো যে এই চেষ্টার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং খরচ করছে। একটা জাতির স্বাধীনতা যুদ্ধে কে যিনি সংগঠিত করেছেন একটা আপসহীন সংগ্রামের মাধ্যমে শেষ পর্যন্ত যেটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই ব্যক্তিকে, সেই ভারতের সুভাষচন্দ্র বোসের মতো তাকে জীবন মুছে দেওয়া হয়েছে
বাংলাদেশে সেই নেতা, স্বাধীনতার আমাদের স্বপ্নদ্রষ্টা সেই মাওলানা ভাসানীকে আজকে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। সেই ক্ষেত্রে আমরা শুধু উদ্বিগ্নই না, আমরা অত্যন্ত দুঃখিত। যে কোনো সরকারি বাংলাদেশে আসুক, যার যেখানে যতটুকু সম্মান দেওয়া, স্বাধীনতার যুদ্ধে আমরা বলবো না শেখ মুজিবের কোনো অবদান নাই, অবশ্যই তার অবদান আছে, সেই অবদান আমরা স্বীকার করি। কিন্তু মাওলানা ভাসানী হচ্ছে সমস্ত অবদানের উপরে উনি অবদান রেখেছেন। উনি যদি স্বাধীনতার যুদ্ধকে সংগঠিত না করতেন, উনি যদি আপসহীন ভূমিকা গ্রহণ না করতেন, তাহলে পরে স্বাধীনতার যুদ্ধ সংগঠিত হতো না এবং বাংলাদেশ স্বাধীন হতো না। জি জনাব আলী ইমাম, আমরা এবার একটু জনাব মহিউদ্দিন নাসেরের কাছে যাব। জনাব মহিউদ্দিন নাসের, আলী ইমাম যেটা বলছিলেন যে একজনকেই শুধু উপরে তোলার চেষ্টা করা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে দূরে থাকলেও চেষ্টা করে যাচ্ছেন মাওলানা ভাসানীর যে কৃতিত্ব সেগুলোকে মানুষের সামনে তুলে ধরবার জন্য এবং তার যে স্মৃতি সেগুলোকে রক্ষা করবার জন্য। আপনি কতটুকু সন্তুষ্ট? মাওলানা ভাসানীর বর্তমান যে অবস্থা দূরে ঠেলে দিয়ে চেষ্টা করা হচ্ছে, সেটাতে তো সন্তুষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা মাওলানা ভাসানীর একজন অনুরক্ত ভক্ত হিসেবে এবং আমরা তাকে যেভাবে দেখেছি সেটু আমি যদি মূল্যায়ন করতে চাই, মাওলানাকে তো সবসময় একটা দাবিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে। যেমন মাওলানা যখন শেখ সাহেবকে বললেন যে পাকিস্তানে না যেতে, পাকিস্তান থেকে এসে শেখ সাহেব বললেন যে মাওলানা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এত বড় দৃষ্টতা যে লোক দেখিয়েছে মাওলানার প্রতি, এটা কি বলা যায়, এটা বালখিল্য একটা আচরণ বলে আমি মনে করি। সেই সূত্র ধরে পরবর্তীকালে আওয়ামী লীগের নেতারা চেষ্টা মাওলানাকে বারবার ইয়ে করতে, আপনার মানে যে হেয় করতে, এবং এখনো শেখ সাহেবকে বড় করার জন্য মাওলানাকে দেখানো হয়। তারা কেউ তাকে যথার্থভাবে মূল্যায়ন করেননি এবং মানে তার মরণের পূর্বে, তার মরণের পরে তারা কেউ তাকে সেইভাবে স্মরণ করেননি। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে যেমন এক ব্যক্তির সম্পদ, বিএনপির কাছেও এক ব্যক্তির সম্পদে পরিণত হয়েছে এই যে বাংলাদেশ দখলীকরণের এই যে প্রবণতাকে ধিক্কার দিয়ে। মহিউদ্দিন নাসির, আমি আমার যে মূল যে জায়গাটি সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা শেখ হাসিনার কাছে শুনছিলাম যে বাংলাদেশ ৭১-এ পাকিস্তান থেকে আলাদা এবং ভারত পাকিস্তান নামক দুটি যে দেশ আলাদা হয়েছিল ১৯৪৭-এ, সেখানেও নাকি শেখ মুজিবুর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন। ৫২-এর ভাষা আন্দোলন সেখানে তো আছেই। তাহলে এই যে ৫২-এর ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, তারপরে ৪৭-এর দেশভাগ, এরপরে বাংলাদেশ আলাদা হলো, এই জায়গাগুলোতে আসলে কে কোথায় ছিলেন? মাওলানা ভাসানীর অবস্থানটা আসলে কি? ওনার কি কোনো আসলেই ভূমিকা ছিল কিনা? সেই ভাগের মধ্যে তো মাওলানা অবশ্যই ইয়ের পক্ষে ছিল, যে ভারতের সাথে আলাদা হওয়ার পক্ষে ছিল। কিন্তু মাওলানা ভাসানী ১৯৪৫ সাল থেকে ভারতের আসামের কারাগারে বন্দী ছিলেন। কারণ তখন জওহরলাল নেহেরু এবং ব্রিটিশ এরা মিলে, আর ওই সময় যারা আসামের যারা যে সমস্ত মুসলিম নেতারা ভারতের সাথে সংযুক্ত থাকতে চেয়েছিলেন, তারা সবাই মিলে আপনার মাওলানার বিরোধিতা করেছিলেন এবং মাওলানাকে কনস্পিরেসি করে তারা জেলে পাঠিয়েছিলেন। মাওলানা ১৯৪৫ সাল থেকে ১৯৪৭ সাল দেশভাগের সময় উনি কারাগারেই ছিলেন আসামে, এবং দেশভাগের পরে তাকে চুপি সারে রাতের অন্ধকারে বাংলাদেশের মধ্যে, তৎকালীন ইস্ট পাকিস্তানের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল তার স্বাধীনতার পরে। আর সেখানে মাওলানা তো চলে আসলেন। মাওলানা কিন্তু আসতে চাননি। ওনার দাবি ছিল আসামকে বাংলাদেশের ইয়ে করা। তবে ১৯৪৫ সালের পূর্বে যদি সিলেটের দাবিটাকে যদি পাকিস্তানভুক্ত করার জন্য তিনি সফল না হতেন, তাহলে আজকে সিলেটও কিন্তু ভারতের অন্তর্ভুক্ত থাকতো। মাওলানা ভাসানীর এককভাবে যদি আপনি যদি বলেন, বা সিলেটকে বাংলাদেশভুক্ত করার পিছনে মাওলানাই একমাত্র দায়ী এবং মাওলানাই একমাত্র নেতৃত্ব দিয়েছেন, সেখানে অন্য কারো কোনো কিছু ভূমিকা নাই। আর শেখ সাহেব তারা তো অনেক পিছনের স্তরের নেতা ছিলেন। তারা তো সরওয়ার্দী সাহেবের
সাথে পলিটিক্স করেছেন, রাজনীতি করেছেন, দিস ইজ ট্রু, এবং তিনি পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সেটাও সত্য, মুসলিম লীগের সাথে জড়িত ছিলেন। কিন্তু মৌলানারা যেইভাবে আপনার মানে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, সেখানে কিন্তু শেখ সাহেবের ওই দূর পর্যন্ত, অত দূর পর্যন্ত শেখ সাহেবের সেই বিস্তৃতি ছিল না। শেখ সাহেব অনেক পিছনে। যেমন বাংলাদেশে যখন আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগ হয়, তখন শেখ সাহেব 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি, 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল খন্দকার মুস্তাক, এবং 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল শেখ সাহেব, আর সেক্রেটারি ছিলেন শামসুল হক সাহেব, এবং মৌলানা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে শুরু করে হেন কোনো যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, এবং সবকিছু কিন্তু মৌলানার করা। মৌলানাই বাংলাদেশের যে রাজনৈতিক ধর্মনিরপেক্ষ রাজনীতির যে সূচনা, সেটা মৌলানাই করেছেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি জানেন আফ্রো ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং দ্য এন্ড অফ এম্পায়ার নামে একটা রেভলিউশন, বইটার নাম, সেই রেভলিউশনের ম্যাগাজিন, এটা বই না, এটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের 2 নম্বর সম্পাদক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং সেটা ম্যালকম এক্সের উদ্যোগে এই প্রকাশনাটা প্রকাশিত হতো। সেখানে উপদেষ্টা পরিষদে মৌলানার নাম আসলো কিভাবে? মৌলানার নামটা ছিল অনেক বিস্তৃত, সেটা ওইখানে কিন্তু মৌলানার নাম যেখানে, সেখানে কিন্তু ভারতের সুভাষচন্দ্র নাই, শরৎচন্দ্র নাই, চিত্তরঞ্জন নাই, শেখ সাহেব তো সেখানে নস্যি, একটা ছোট একটা পুতুল মাত্র। সেখানে মৌলানার কাছে সে শেখ সাহেব কি আপনার মানে আজকে গবেষণা হচ্ছে, এই গবেষণা করে এগুলি এতদিন পরে বের করা হচ্ছে। আর আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু প্রথম আন্দোলন ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলনকে আজকে তৈরি করা হয়েছে, প্রথম আন্দোলনকে ধামাচাপা। প্রথম আন্দোলন ছিল কৃষক বিদ্রোহ, নাচলের কৃষক বিদ্রোহ পরম্পরা ছিল ভাষা আন্দোলন। কৃষক বিদ্রোহের কারণে আপনার মানে সেখানে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়েছিল নাচলে, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ভাষা আন্দোলন এসেছে। যেদিন 21 ফেব্রুয়ারি তিনি সেদিন ছিল না, কারণ তখন পাকিস্তানিরা সেই ভাষা আন্দোলনটাকে তারাই ঠেলে দিয়েছে, তারাই ঠেলে আবার এই অবস্থাতে নিয়ে আসে, কারণ সেটা 1952 সালের 21 ফেব্রুয়ারির পূর্বেই এটার নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অন্যান্যরা মেনে নিয়েছিল যে বাংলাদেশে পাকিস্তানি রাষ্ট্রভাষা বাংলা এবং উর্দু 2 হবে, এইটা কিন্তু মেনে নিয়েছিল তখন। কিন্তু তারা এসে পরবর্তীকালে 21 ফেব্রুয়ারির 164 ধারা জারি করে মিছিলের মধ্যে গুলি করে সেই জিনিসটাকে আবার চাঙ্গিয়ে দিয়েছিল, এবং এর চাঙ্গিয়ে দেওয়ার সেই দিন কিন্তু মৌলানা ঢাকাতে ছিলেন না, তিনি গিয়েছিলেন ময়মনসিংহে কৃষক আন্দোলনের সাথে একটা সম্পৃক্ত একটা র্যালিতে বক্তৃতা দেওয়ার জন্য। তিনি সেখানে বক্তৃতা দিয়ে আসছিলেন, তিনি চিন্তাই করতে পারেন না যে পাকিস্তানিরা এখানে গুলি করবে, কারণ তখন তো নিষ্পত্তি হয়ে গিয়েছিল বিষয়টা। আন্দোলনের দিক থেকে ছাত্ররা সুবিধাবাদী, সেই সুবিধাবাদী চরিত্র, এদেরকে উপরে গুলি করে এদেরকে কিন্তু জাগিয়ে দেওয়া হয়েছিল, এদেরকে উত্তক্ত করা হয়েছিল, এবং সেই ভাষা আন্দোলনটা বাংলাদেশের যে কৃষক বিদ্রোহ ছিল সেটাকে দামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল। আজকে যে ধর্মনিরপেক্ষতার রাজনীতি বলা হয়, সেই ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে হিন্দুরা যেভাবে নিগৃহীত হচ্ছে, সেই ধর্মের রাজনীতিতে খ্রিস্টানরা যেভাবে নিগৃহীত হচ্ছে, সেই সময় কিন্তু পাকিস্তান আমলেও সেভাবে নিগৃহীত হয় নাই। কিন্তু 1953 সালে মৌলানা ভাসানী প্রথমে এস্টাবলিশ করেছিল যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারা হবে ধর্মনিরপেক্ষ। আজকে ধর্মনিরপেক্ষর কথা, এটা তো শেখ সাহেবের সৃষ্টি না। শেখ সাহেব যেটা সৃষ্টি করেছেন সেটা মুজিববাদ, সেটা ধর্মনিরপেক্ষতাবাদ না। শেখ সাহেবের রাজনীতিকে আমরা দেখেছি মুজিববাদ হিসেবে, এবং সেই মুজিববাদ ছিল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের একটা জগাখিচুড়িবাদ। সেই জগাখিচুড়িবাদেই শেখ সাহেবের বাদ ছিল। সেই সময় আপনি অবাক হয়ে যাবেন, সরোয়ার্দীর চেলা হিসাবে শেখ সাহেব কিন্তু সেই ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেছিল যখন মৌলানা ধর্মনিরপেক্ষতা এস্টাবলিশ করছে তখন। দিস ইজ দি ইনিশিয়াল হিস্টরি আপ টু 1953। জি, ধন্যবাদ মহিউদ্দিন নাসের। আমরা আপনার কাছে খুব আপনি যেগুলো বলছিলেন সেগুলো অনেক কিছুই আমরা কোনোদিনও শুনিনি, যে মাওলানা ভাসানীর বাংলাদেশ সৃষ্টি এমনকি পাকিস্তান সৃষ্টিরও যে অবদান, সেগুলো নিয়ে আসলে অনেক আলোচনার বিষয় আছে। আমরা টু দা পয়েন্টে একেবারে সব শেষ যে জায়গাগুলো সবচেয়ে বেশি কলুষিত করা হচ্ছে আমাদের ইতিহাসে, সেটা হচ্ছে যে যদি বলা যায় যে 52 বা 54 পর থেকে যে ইতিহাস, সেখানেই সবচেয়ে বেশি গোজামিল দেওয়া হচ্ছে। আমরা জনাব আলী ইমাম আপনার কাছে জানতে চাই, আপনি মুক্তিযুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন, আপনার কাছে যদি জানতে চাই যে
1971 সালের যে যুদ্ধে আপনি অংশ নিয়েছেন জীবন বাজি রেখে, সেই যুদ্ধে আপনি সবচাইতে বেশি কার নেতৃত্বে বা কার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারপরে সেই যুদ্ধে যোগ দিয়েছিলেন? এখানে যদি আমরা শেখ মুজিবুর রহমান, যাকে আমাদের এখন জাতির পিতা বলা হয়, আর মাওলানা ভাসানী, এই দুজনের ব্যাপারে যদি আপনাকে চয়েস দেওয়া হয়, আপনি কার ব্যাপারে বেশি উদ্বুদ্ধ হয়েছেন বলে মনে করেন? এক কথায় যদি বলি তাহলে বলবো মাওলানা ভাসানী। আমার জীবনে ছাত্রলীগ করার কোনো সৌভাগ্য কোনোদিনই হয় নাই। আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের থেকে শুরু আমার রাজনীতি জীবন। 1970 সালে যখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ভেঙে যায়, ইকবাল হলের মাঠে একটা ছাত্র ইউনিয়নে আমাদের পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন হয়, আর পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন হয় অ্যাসেম্বলি। দুটা সম্মেলনে পাশাপাশি, একটা ইকবাল হলের মাঠে আর একটা হলো অ্যাসেম হলে। সেদিন স্লোগান ছিল একাদশের সম্মেলন আমাদের পক্ষ থেকে বিপ্লবেরই নিদর্শন। আমরা স্লোগান দিয়েছি কৃষক শ্রমিক অস্ত্র ধরো পূর্ব বাংলা স্বাধীন করো। এই স্লোগানে সারা বাংলাদেশে যারা জনগণের কাছে, কৃষকের কাছে, শ্রমিকের কাছে, মজদুরের কাছে, মেহনতি মানুষকে কাছে নিয়ে গেছে এবং তাদেরকে সংগঠিত করেছে। এবং সেই ক্ষেত্রে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল 1970-এর নির্বাচনের পর। 23 তারিখে পার্লামেন্টের বসার কথা ছিল, কিন্তু ভুট্টো প্রথমত তার সাথে মুজিবের সাথে বৈঠক করেছে, নৌবিহার করেছে, কিন্তু শেষ পর্যন্ত ভুট্টো মুজিবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পাকিস্তান ভারতের স্বাধীনতা, এই আন্দোলন, আসামের ধুবড়ী জেলে মাওলানা ভাসানী, ভাষাঞ্চরে গিয়ে তিনি হয়ে গেলেন মাওলানা ভাসানী। তার যে নাম ছিল প্রথম শৈশব নাম চাগামিয়া, তারপরে আব্দুল হামিদ খান, এগুলো সবই নাম থেকে সরে গেল, তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাষাঞ্চরে সমাবেশ করে, সম্মেলন করে তাকে উপাধি দেওয়া হয়েছিল। সিয়াটল সেন্টুর চুক্তি, পাক মার্কিন সামরিক চুক্তি। মুজিব ছিল যুক্তরাষ্ট্রের দালাল। মাওলানা ভাসানী একমাত্র ব্যক্তি, যখন পাক মার্কিন সামরিক চুক্তি করল আইয়ুব খান, তখন তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। আজকে বাংলা একাডেমিতে তার মেয়ে হাসিনা গিয়ে বলে 21শে ফেব্রুয়ারিতে তার বাবা 21শে ফেব্রুয়ারিতে নেতৃত্বে। Where was he? How old are he was? এই সমস্ত মিথ্যার বেশ্যাতি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেভাবে করতেছেন, একটা জাতির সত্য, ইতিহাসের সত্যকে আপনি মুছতে পারবেন না, যত চেষ্টাই করেন, সত্য থেকেই যাবে। তার সেই যোগ্যতা আছে যে তিনি সমস্ত জাতিকে খামোশ করতে পারেন, বলতে পারেন ইট ইজ মাওলানা ভাসানী। তার সেই অধিকার আছে, সেই অধিকার ইনি প্রতিষ্ঠা করেছেন। তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন, সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জমিদারের বিরুদ্ধে লড়াই করেছেন, মহাজনের বিরুদ্ধে লড়াই করেছেন, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জনাব আলী ইমাম, আমরা এই যে গত কয়েকদিন আগেও বাংলাদেশের সংসদে আমরা একজন মেজরের বক্তব্য শুনছিলাম, আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনেছেন, জনাব রফিক সাহেব। তিনি বলেছেন যে 24শে মার্চ তিনি মোটামুটি চট্টগ্রাম দখল করে ফেলেছিলেন, ওইদিকে বর্ডার টর্ডার সবকিছু দখল করা শেষ, তিনি ওই দিনই করতে চেয়েছেন, এবং জিয়াউর রহমান তাকে বলেছে যে না, এটা টু আর্লি, এখন করা যাবে না, এই কারণে তিনি করেন নাই। এবং 24শে জানুয়ারিতেই সেখানে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে যে বঙ্গবন্ধু ভাষণ ঘোষণা দিয়ে দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, এবং আওয়ামী লীগের লোকজন নাকি সেখানে ঘোষণা দিচ্ছিল মাইকিং করে করে পুরো চট্টগ্রাম শহরে। তো আপনি কার মাইকিং শুনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম কালুরঘাট থেকে তিনি যে বক্তৃতা করলেন, যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, এই ঘোষণায় মানুষ উজ্জীবিত হয়েছে। মানুষ তো জানতো না জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন যদি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই ঘোষণা না দিতেন, তাহলে মানুষ যুদ্ধ করতো কিনা, যুদ্ধের সাথে নামতো কিনা, যেত কিনা, এটা একটা সন্দেহ আছে। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়ার এই ঘোষণার সাথে সাথে সমস্ত জাতি জানতে পারল যে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমাদেরকে ওই যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরাও করেছি।
আমরা তার ডাকেই যুদ্ধকে এসেছি। নাসির ভাই, আপনি শুনেছেন কিনা জানি না, সংসদে একজন মুক্তিযোদ্ধা, তিনি ওই সময় চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালন করেছেন, মেজর রফিক। তিনি বক্তব্য দিয়েছেন সংসদে দাঁড়িয়ে যে যুদ্ধ শুরু করতে চেয়েছেন, কিন্তু তিনাকে থামিয়ে দিয়ে জিয়াউর রহমান গিয়েছেন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য পাকিস্তানের পক্ষে। আমি জিয়াউর রহমান যখন মারা যায় তখন আমি একজন তুকুর সাংবাদিক, খুব ইয়াং বয়স, আমি চট্টগ্রামে সাংবাদিকতা করি এবং আমি জিয়াউর রহমানের লাশ নিজের চোখে দেখেছি। তা আর কেউ কোনো সাংবাদিক সেখানে যায় নাই ওই ভোরে। জিয়াউর রহমানের বেঁচে থাকার সময়কালীন আমরা রফিক বলে কোনো লোকের নাম শুনি নাই চিটাগাঙে। জিয়াউর রহমান বেঁচে থাকার সময় পর্যন্ত আমি তখন একজন ডেইলি লাইফ একজন রিপোর্টার এবং অনেকটা ইংরেজি পত্রিকার, ডেইলি লাইফে চিটাগাং থেকে অনেক নাম করা পত্রিকা ছিল আনোয়ার ইসলাম ববির, সেখানে আমি রিপোর্টার ছিলাম। আমি আপনার মানে সার্কিট কোর্টে, আমি সার্কিট হাউসে আমি প্রথম সাংবাদিক যিনি ভিজিট করেছি। উনি হয়তো ইপিআর এর কমান্ডার ছিলেন, কিন্তু ওইভাবে উনি প্রকাশ্যে কোনো কিছু বলেন। এগুলি সব জিয়াউর রহমান মারা যাওয়ার পরেই উনাদের উদ্ভব হয়েছে। 1971 সালের 26শে মার্চ হান্নান সাহেব শ্রমিক লীগের প্রেসিডেন্ট চট্টগ্রামের, হান্নানি বলেছে যে আমরা এখন, গত রাত্রে আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এখন স্বাধীনতা যুদ্ধে লিপ্ত, আপনারা যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করুন। এই ঘোষণা আসছিল হান্নান সাহেবের কাছ থেকে, কিন্তু এটা বিচ্ছিন্নভাবে, এবং তিনি বক্তৃতা দিয়েছেন লালদিঘির মাঠে। সেই লালদিঘির মাঠকে মুজিব মঞ্চ করেছে আজকে, সেই লালদিঘির মাঠ থেকে তিনি বক্তৃতা দিয়েছেন। আমি সেখানে বড়জোর 3 থেকে 400 জন লোক উপস্থিত ছিলেন উনি যখন এই ঘোষণাটা দিচ্ছেন। তখন 26শে মার্চ পর্যন্ত শেখ সাহেব স্বাধীনতা ঘোষণা করেছে এরকম কোনো কথা আমরা শুনি নাই। 27শে মার্চ সকালে তখন সিদ্ধান্ত করা হলো যে একটা ঘোষণা আর্মিদের পক্ষ থেকে আসা উচিত। তখন কে ঘোষণা দিবে এই চিন্তা করা হচ্ছে। তখন বলা হচ্ছে যে একজন মেজর আমাদের কালুঘাটের অপর পারে আশ্রয় নিয়েছে এবং তাকে দিয়ে এই ঘোষণাটা দেওয়া হোক। তখন জিয়াউর রহমান সাহেবকে সেখানে রিকোয়েস্ট করা হলো, গিয়ে কেউ একজন রিকোয়েস্ট করেছে, কে রিকোয়েস্ট করেছে আমি জানি না। সেখানে তো মেজর রফিকের কথা ছিল না। মেজর রফিক এখন বলতেছেন যে তাকে রিকোয়েস্ট করা হয়েছে, হুইচ ইজ নট ট্রু। এখন যেটা দাবি করছেন সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের সার্গেত হিসেবেই মাওলানা ভাসানী ছিল, সেটা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে মাওলানা ভাসানীর। আমি একটা কথা, মাওলানা ভাসানীর 18 জন সেক্রেটারি ছিল শেখ মুজিব। আচ্ছা, আপনার এই বক্তব্য এখন খুবই হাস্যকর মনে হবে এখনকার যে জেনারেশন তাদের কাছে, কারণ তারা আমার বিশ্বাস যে মাওলানা ভাসানী কে ছিলেন সেটাও তারা জানে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আলী ইমাম ভাই, আপনার কাছে আমি এরপরে আরেকবার নাসির ভাইয়ের কাছে আসবো, আপনার কাছে এবারই শেষবারের মতো। বাংলাদেশের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন বাংলাদেশের যত পথিতযশা, যত সাংবাদিক আছে, রাজনীতিবিদ আছে, তাদের সাথে একসাথে আপনি কাজ করেছেন। আপনার কাছে কি মনে হয়েছে মুক্তিযুদ্ধের পরে মাওলানা ভাসানী যতদিন বেঁচে ছিলেন সেই সময় পর্যন্ত মাওলানা ভাসানীকে আসলে খুব সে যেভাবে কাজ করতে চায় সেভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল কিনা, বা তার বাধাগুলো কোথায় ছিল, কারা বাধা দিত? কিছু কথা বলি, আমার মতো করে বলতে চাই। সেটা হচ্ছে মজলুম জননেতা মাওলানা ভাসানী পাকিস্তান এবং ভারতের বিভক্তির সময় মাওলানা ভাসানীর জীবনের যে স্বপ্ন ছিল, সবচেয়ে বড় স্বপ্ন, সেটা হচ্ছে আসামকে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করা। কিন্তু মাওলানা ভাসানীর সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। এবং পাকিস্তান পরে যখন নাকি আসাম পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয় নাই, তিনি সেখানে আসামের স্বাধীনতার জন্য জনসভা করেছেন। হাজার হাজার মানুষ সেই জনসভায় গেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সরকারের আমলে ব্রিটিশ সরকার সেখানে তাকে বিপজ্জনক ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্র তো চায় না বাংলাদেশ স্বাধীন হোক। সেই কারণে মাওলানা ভাসানীকে তারা মনে করেছেন যে উনি একটা বিপজ্জনক ব্যক্তি। নিউ ইয়র্কের টাইমস পত্রিকায় লিখলো মাওলানা ভাসানী যে প্রফেট, হি ইজ এ প্রফেট অফ ভায়োলেন্স। এদিকে ভারতবর্ষ আন্দোলনের সময় উনি বিপজ্জনক ব্যক্তি সাম্রাজ্যবাদীদের কাছে। স্বাধীনতা যুদ্ধ যখন অনিবার্য করে তুলতেছিল মাওলানা ভাসানী, জ্বালাও পোড়া এটা সেটা, তখন তারাও সেই সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে পত্রিকা নিউ ইয়র্ক টাইম, সেখানে লিখলো মাওলানা ভাসানী ইজ এ প্রফেট অফ ভায়োলেন্স। মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি চাষি মজুর সমিতি করলেন আসামে। বাংলাদেশে উনি কৃষক সমিতি করেছেন।
মাওলানা যখনই কোনো আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, উনি কৃষকের কাছে ফিরে গেছেন। সেই মাওলানা ভাসানীকে আজকে ইতিহাস থেকে মুছে ফেলা, মাওলানা ভাসানীর নামও অনেকে নিতে চায় না। সেই কারণে আমরা এই যুক্তরাষ্ট্রে, যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পত্রিকা মাওলানা ভাসানী ওয়াজ এ প্রফেট অফ ভায়োলেন্স। আমার আপনার কাছে সুনির্দিষ্ট একটা প্রশ্ন ছিল যে আপনি মাওলানা ভাসানী যে আপনার কাকমারি সম্মেলন করলেন, তারপরেই তিনি আওয়ামী লীগ থেকে সরে গেলেন, তারপরে তিনি ন্যাপ গঠন করলেন। মূলত তারপর থেকেই তো শেখ মুজিবুর রহমানের সাথে তার একটা আওয়ামী লীগ থেকে সরে যাওয়ার মূল বিষয় যেটা আমি আপনাকে বলতে চাই না, আমার প্রশ্ন সেটা হচ্ছে আরমানিটোলা মিটে যখন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল, মাওলানা ভাসানী তখন অসুস্থ ঢাকা মেডিকেল কলেজে। উনি আসলেন, এত অসুস্থ থাকার পরে আসলেন, ওখানে বক্তৃতা করলেন সিয়ারো স্যান্টো চুক্তির বিরুদ্ধে, পাক মার্কিন সামরিক চুক্তির বিরুদ্ধে যখন উনি বক্তৃতা করলেন, তখন তার মিটিংয়ে গন্ডগোল একটা শুরু হয়ে গেল, সেখানে প্রতিবাদ শুরু হলো। মাওলানা ভাসানী কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। তারপরে আর কোনোদিন উনি আওয়ামী লীগে ফিরে যান নাই। তারপরে চিঠি দিয়ে দিছে, জানাই দিছে আমি আর এই আওয়ামী লীগ থেকে আমি পদত্যাগ করলাম, আমি আওয়ামী লীগের সাথে। উনি ন্যাপ গঠন করলেন, তারপরে শেখ মুজিবুর রহমানের সাথে তার একটা দূরত্ব তৈরি হলো এবং সবশেষ শেখ মুজিব আর মাওলানা ভাসানী ছিল পিতা পুত্রের সম্পর্ক ভাই। জি, 74-এ তিনি সাথে মাওলানা ভাসানীর সম্পর্ক ছিল পিতা পুত্র, যেটা নাসির বলেছে। মাওলানা ভাসানী শেখ মুজিবকে খুব ভালোবাসতেন। আলিমা ভাই, আমরা জানি যে তিনি বুখা মিছিল করতে চেয়েছেন, তারপরে 74-এ নাসির ভাই যেটা বলছিলেন যে 74-এ তিনি সবশেষ গৃহবন্দীও হয়েছেন শেখ মুজিবের দ্বারা, তাদের সম্পর্কের এই আপ ডাউন এগুলো জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যে আওয়ামী লীগ থেকে সরার পর থেকে তো আর তিনি সামনে আসতে পারেননি। এই রাস্তায় বাধাটা কারা ছিল? তার মধ্যে ঐতিহাসিক একজন নেতা। এটা বাধাটা হচ্ছে, আমি বলি যেটা নাসের একটু চার্জ দিয়েছে, সেটা হচ্ছে আসলে মাওলানা ভাসানীকে ছত্র ছায়া থাকা, তার ছাতার নিচে থাকা যারা দেশে কমিউনিস্ট আন্দোলন করছে, সেই সব লোকগুলি পরবর্তী পর্যায়ে হুজুর ভাসানীর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই বামপন্থীদের নানা ধরনের কর্মকাণ্ডের কারণে পরবর্তী পর্যায়ে সেদিন সম্মেলনে বিকাল 5টায় মাওলানা ভাসানী বলেন, তোমরা যারা কমিউনিস্ট আমার থেকে দূরে সরে যাও, আমি তোমাদের সাথে নাই। সব দিক থেকেই তার উপরে একটা বাধা আসছে। এদিকে শেখ মুজিবের মতো লোক তার সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করলো। বামপন্থী যারা ছিল তারাও তার সাথে বেইমানি করেছে। সেক্ষেত্রে মাওলানা ভাসানী আর সামনে আসতে পারেন নাই। ন্যাপের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আর বাস্তবায়িত করা সম্ভব হয় নাই তার পক্ষে। এই হচ্ছে ঘটনা। নাসির ভাই, আমরা শেষবারের মতো আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি এতক্ষণ যে আলোচনা করলেন, সেই আলোচনায় আমরা যদি একটা সারমর্ম খুঁজি, তাহলে যেই জিনিসটা বের হবে যে মাওলানা ভাসানী ভারত পাকিস্তান আলাদা হওয়া থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার সবখানি তার একটা স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল। কিন্তু সেই মাওলানা ভাসানী 1971 সালের যুদ্ধে, আমি একজন দর্শক হিসাবে বা ইতিহাসের পাঠক হিসাবে যদি আপনার কাছে বলি, তাহলে সেখানে শেখ মুজিব মাওলানা ভাসানী থেকে অনেক বেশি আমার মনে হয় যে মানে প্রচার প্রসার পেয়েছে। তো সেই জায়গাটা মাওলানা ভাসানী পেছনে গেলেন কিভাবে? হয়তো প্রচার সেভাবে উনি তিনি বলতেন যে মাওলানা ভাসানী, তোমরা পত্রিকার উপরে ডিপেন্ড করিও না, তোমরা লিফলেটের উপর ডিপেন্ড করো, কারণ পত্রিকা অনেক সময় তোমাদের ভাষা, তোমাদের কথা বিকৃত করে, কিন্তু লিফলেট তোমাদের কথা, তোমাদের ভাষা বিকৃত করবে না। মাওলানা ভাসানী যে প্রচারণা হয় নাই তা না। আজকে সারা বিশ্বে অলরেডি 3 জন ডক্টরেট হয়ে আছে। রশিদ বলে একজন ডক্টরেট প্রায় কমপ্লিট করছে লন্ডনে। আপনার মানে 8 জন মোটামুটি ডক্টরেটের ছাত্র এখন রয়েছে মাওলানার উপরে। মাওলানা যদি প্রচারিত না হতো বা হয়তো তার জীবদ্দশায় হয় নাই, কিন্তু পরবর্তীকালে তার ফিলোসফি, তার রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক চিন্তা চেতনা, এগুলো কিন্তু যথেষ্ট প্রচারণা পেয়েছে এবং যথেষ্ট মূল্যায়ন হচ্ছে, এবং সেটা ঠিক। কিন্তু বাংলাদেশে তার যে রাজনীতি, সেই রাজনীতি বোঝার মতো অবস্থা এবং তৎকালীন বা বর্তমান কোনো ইয়ে নাই, এবং সেই চরিত্রও নাই। সে চরিত্র, মাওলানা ভাসানী রাজনীতিকে বাস্তবায়ন করবে সেরকম চরিত্র বাংলাদেশে গঠিত হয় নাই। উনি তো নিজেকে প্রচার করার জন্য কোনো কিছু করার নাই, তিনি মানুষের উপকারের জন্য, দেশের উপকারের জন্য, এবং তিনি এই কাজগুলি করেছেন। 1962 সালে তিনি বলেছেন, এই বাংলাদেশ থাকবে না, ভারতের পূর্বাঞ্চল স্বাধীন হয়ে যাবে, এবং ভারতের পূর্বাঞ্চলের সাথে বাংলাদেশের আপনার মানে ফেডারেশন হবে। সেই ফেডারেশন আপনার হয়তো ভারতের সাথে কনফেডারেশন হতে পারে, কিন্তু এটা থাকবে না। আমি হয়তো এই বুড়া কিছু আগেই বলে গেলাম, কিন্তু একসময় দেখবা সাম্রাজ্যবাদী গোষ্ঠী বলেও
আর যে আমাদের এশিয়ার অন্যান্য রাশিয়া বা অন্যান্য গোষ্ঠী বলো বা চীন বলো, এরা সবাই কিন্তু এই কথাই বলবে। আজকে এই কথাগুলি বলা হচ্ছে, চীনের পক্ষ থেকেও বলা হচ্ছে, আমেরিকার পক্ষ থেকেও বলা হচ্ছে। আপনি যে আলোচনায় যে নিয়েছেন সেটার জন্য আপনার ধন্যবাদ, কিন্তু যারা করছে না তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আপনার এই অনুষ্ঠান থেকে তারা উদ্বুদ্ধ হবে ভবিষ্যতে। এইভাবেই তো প্রচারটা হবে, এইভাবেই তো আপনার মানে মৌলানা বেঁচে না থাকলেও মৌলানার আদর্শ বেঁচে আছে, মৌলানার দিক নির্দেশনা বেঁচে আছে, মৌলানার কাজ বেঁচে আছে আমাদের সামনে। আমরা সেগুলো নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবো। আজকে যে রিসার্চগুলি, গবেষণাগুলি হচ্ছে, ম্যালকম, আপনি মানে কল্পনা করতে পারবেন ম্যালকম এক্স এর সম্পাদিত বইয়ের মধ্যে মৌলানা ভাসানী সম্পাদক। আমি আপনাকে দেখালাম কিছু আমার ইয়ের মধ্যে, আমরা তো জানতাম না, এখন আবিষ্কৃত হচ্ছে। মৌলানা ভাসানীকে আমরা তখন তো জানতাম না, মৌলানা ভাসানী বেঁচে থাকতে। আজকে আমরা জানছি যে তিনি এই ছিলেন। ওনার প্রচারণাগুলি এইভাবেই আসবে। এটাই হচ্ছে যে রিয়েল প্রচারণা। এটা আপনার মানে শেখ সাহেব বা আওয়ামী লীগ তাকে কি করলো না করলো, বরঞ্চ মৌলানা ছোট হয়ে যাবে আওয়ামী লীগ যদি তাকে কিছু করে। আমি চাই না আওয়ামী লীগের কাছ থেকে, আমি ডিমান্ড করতে চাই না মৌলানাকে দিয়ে তোমরা এটা করো। মৌলানার মতোই আছে, এবং যিনি যে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, সেটা তো এইটা তো আপনি বলো আর না বলো, এটা কিছু যায় আসে না। দিস ইজ আনট্রু। এটা আমাকে সরকারি স্বীকৃতি কিসের? কোন সরকার এটা কি সরকার? বাংলাদেশে কি এখন সরকার আছে? এর কাছ থেকে আমি মৌলানা ভাসানী সম্পর্কে কিছু আশা করতে চাই না। আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে সবশেষ আলী ইমাম ভাই আপনার কাছে জানতে চাই, বর্তমানে আমাদের পাঠ্যপুস্তকে গত 14-15 বছরে, বিশেষ করে গত 5-7 বছর ধরে যারা পাঠ্যপুস্তক পড়ছেন, তারা শেখ মুজিব সম্পর্কে যা জানছেন এবং মাওলানা ভাসানী সম্পর্কে যা জানছেন, এই যে একটা তুলনা তুলে ধরা হচ্ছে তাদের সামনে, তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য শুনতে চাই। যে মাওলানা ভাসানী একজন রাজনৈতিক দার্শনিক ছিলেন। মুজিব যখন বাকশাল করে, তখন মাওলানা ভাসানী একটা চিঠি পাঠাচ্ছিল তার কাছে, ছোট্ট চিঠি। সেকে লিখছিল যে মুজিব, তুমি বাকশাল করো না, বাকশাল করলে তুমি নির্বংশ হয়ে যাবে। আজকে বই পুস্তকে মাওলানা ভাসানীর যে জীবন বৃত্তান্ত, সেটা উঠে তুলে দেওয়া হচ্ছে। সেখানে প্রথম বইয়ের পাতা খুললে শেখ মুজিবের ছবি বেরিয়ে আসে। এই ধরনের তারপরে ইসলামিক মাদ্রাসার শিক্ষকের কথাই বলি, সেখানে হিন্দু ভদ্রলোকদেরকে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, এরা। তারপরে বানর থেকে মানুষের সৃষ্টি, ডারউইনের মতবাদ, এইসব আমাদের ছেলে মেয়েদেরকে এখন শেখানো হচ্ছে। আমাদের ছেলে মেয়েদেরকে মিথ্যা শেখানো হচ্ছে। স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা, স্বাধীনতার নেতা হচ্ছেন শেখ মুজিব, যেটা এই ধরনের মিথ্যা প্রচার এগুলো শুধু বই পুস্তকে না, সব জায়গায় তারা করতেছে। তাহলে আমাদের যারা আজকে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, তাদেরকে আমি অনুরোধ করব যে যারা এখন লেখাপড়া করতেছেন, লেখাপড়ায় আছেন, তারা মাওলানা ভাসানীকে নিয়ে গবেষণা করবেন। মাওলানা ভাসানীর এক কথায়, মাওলানা ভাসানী গরিবের নেতা ছিলেন, গরিবের জন্য কাজ করতেন, মেহনতি মানুষের জন্য কাজ করতেন। উই আর ভেরি গ্রেটফুল টু ইউ যে মাওলানা ভাসানীকে নিয়ে একটা আলোচনা, যুক্তরাষ্ট্রেই প্রথম একটা আলোচনা আপনি শুরু করেছেন, এবং আপনার কাছ থেকে উজ্জীবিত হয়ে অন্যান্য গণমাধ্যম যদি আগায় আসে, এই মজলুম জনতা মাওলানা ভাসানী তার অতীত সত্যিকারের ইতিহাস জাতির সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। জি, জনাব আলী ইমাম এবং জনাব মঈনুদ্দিন নাসির, আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন। আসলে ধন্যবাদ অবশ্যই আপনাদের প্রাপ্য, কারণ আপনারা দীর্ঘদিন ধরে মাওলানা ভাসানীকে নিয়ে যা করছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম আজ থেকে 10 বছর, 15 বছর, 5 বছর পরে হয়তো আপনাদেরকে পাবে না, কিন্তু আপনাদের রেখে যায় এই কথা তারা জানতে পারবে, এবং এখান থেকে তারা বাংলাদেশের সঠিক ইতিহাস অনুসন্ধান করবে বলে আমি মনে করি। Well, I disagree with Mr. Nehru more than 100%. আজ বাংলার শুভদিন আর নাই। আমাদের সংগ্রাম চলবে। Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। You mean independence? That I don't mean. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে।